আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সাথে আছি তোমাদের সাজাদ স্যার। আজকে আমরা পড়ব এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু। তাহলে জীবকোষ এবং টিস্যু এটি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমাদের প্রি-টেস্ট পরীক্ষায়, তোমাদের টেস্ট পরীক্ষায় যারা এসএসসির ক্যান্ডিডেট আছো তাদের টেস্ট পরীক্ষায়, এবং যারা 9-এ আছো তাদেরও অর্ধবার্ষিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা ধরে নিব যখনই যে কোনো পরীক্ষায় যদি এই অধ্যায়টি থাকে, অবশ্যই এখান থেকে একটি বড় প্রশ্ন থাকবে, যেরকম রচনামূলক বই, তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ থাকবে। তাহলে আমরা অবশ্যই এই অধ্যায়টি খুব ভালোভাবে শিখতে হবে। যদি আমরা এই একটি অধ্যায় শিখতে পারি তাহলে এখান থেকে অন্তত পক্ষে 15 থেকে 20 মার্কস পাওয়া যাবে সবকিছু মিলিয়ে। আচ্ছা, তো আসি জীবকোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, তাহলে আমরা কোষ ব্যাপারটা কি এবং টিস্যু ব্যাপারটা কি সেইটা আমাদেরকে আগে সংজ্ঞাটি জানতে হবে। তাহলে আমরা জানি জীব মানে হলো যার জীবন আছে। এখন জীবকে বড় বড় যদি তুমি চিন্তা করি, মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো কি উদ্ভিদ আর একটা হলো প্রাণী। আচ্ছা, প্রতিটি জীব অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা তৈরি। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ একটি জীবদেহে থাকতে পারে। আচ্ছা, এখন আমরা শিখব যে কোষ কাকে বলে। এখন আমরা শিখব কোষ কাকে বলে, কত প্রকার এবং কোষের সংজ্ঞা। তাহলে তোমরা দেখো জীবকোষের ক্ষেত্রে যদি আমরা আসি, তোমরা চিন্তা করে দেখো জীবকোষ আসলে জীবকোষ হচ্ছে কি? জীবকোষ হচ্ছে জীবদেহের একক। তাহলে তোমরা যদি এটা চিন্তা করতে পারো, এই যে আমাদের পুরো শরীরটা, যদি আমরা একটা জীব, তাই নয় কি? আমরা মানুষ, আমাদের এই যে শরীরটা 5 ফুট 6 ফুট 7 ফুট উচ্চতার মানুষগুলো সবাই কি একটি কোষের, অনেকগুলো কোষের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি জীবদেহের একক হচ্ছে জীবকোষ। তাহলে এই জীবকোষটাকে যদি তার সঙ্গে আমরা দিতে যাই তাহলে কি আসবে? জীবকোষ হলো জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু বা একক হিসেবে আমরা চিন্তা করতে পারি। কারণ প্রতিটি আমাদের পুরোটা শরীর বা যে কোনো প্রাণী বা উদ্ভিদ, তাদের পুরোটা শরীর কি এক একটি কোষ দিয়ে তৈরি, এবং প্রতিটা কোষের ভিতরে আলাদা আলাদা করে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। তাহলে যত ধরনের বিপাকীয় ক্রিয়া আছে, জৈবনিক ক্রিয়া আছে, সবগুলোই কি প্রতিটা জীবের কোষের ভিতরে আলাদা আলাদা করে ঘটে। তাহলে এই সকল বিষয়কে পর্যালোচনা করার অনেক বিজ্ঞানীগণ পর্যালোচনা করেছেন। তার মধ্যে সবচেয়ে গৃহীত সংজ্ঞা দিয়েছেন দুজন বিজ্ঞানী, একজনের নাম লোই আর একজনের নাম সিকেভিচ। এই দুজন বিজ্ঞানী 1969 সালে যে সংজ্ঞা দিয়েছেন, সেখানে তারা বলেছেন বৈষম্যবিদ্ধ পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এমন সত্য হলো কোষ। তাহলে কি এরা কি করতে পারে? বৈষম্যবিদ্ধ পর্দা দিয়ে আবৃত থাকবে এবং জীবজ কার্যকলাপের একক, এবং তারা কি যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। খেয়াল করে দেখো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা আমরা নিয়ে আসবো যে কোষ এমন একটা বিষয় যা কি করে একটা পর্দা দিয়ে কাভারিং করা থাকে। একটা কোষ, সেটা কি থাকবে? সেটা একটা পর্দা দিয়ে কাভারিং করা থাকবে। তার নাম হলো কি? বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে আমরা যদি ভাবি, এখানে একটি কথা আছে, সিলেক্টিভলি পারমিয়েবল বা বৈষম্য ভেদ্য। আমরা যদি সিলেক্টিভলি পারমিয়েবল এই কথাটা যদি চিন্তা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কিছু জিনিসকে এই পর্দা কোষের ভিতরে প্রবেশ করতে দেয়, আবার কিছু জিনিসকে তারা দিবে না। যেগুলো ছোট ছোট মলিকিউল থাকবে, অক্সিজেন থাকবে, অক্সিজেনকে সে কি করতে পারবে? ইনটেক করতে পারবে, ভিতরে ঢোকার জন্য পারমিশন দিবে। ছোট অণুকে প্রবেশ করতে দেয়। এছাড়া বাকি যে প্রোডাক্টগুলো আছে, যেমন বৃহৎ অণু, প্রোটিনের অণুগুলোকে, সেটাকে সে প্রবেশ করতে দেয় না। এই জন্যই এই পর্দাটাকে বলা হয়েছে বৈষম্যবিদ্ধ পর্দা। তাহলে আমরা কি বৈষম্যবিদ্ধ পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল এই কথাটা কি বুঝতে পারছি? তাহলে বিজ্ঞানী সিকেভিচ
এবং লোই, ওনারা বলছে 3টা শর্ত দিয়েছেন। তাহলে প্রথম শর্তটা কি, বৈষম্যবৃদ্ধ পর্দা দিয়ে আবৃত থাকতে হবে। 2 নম্বরটা হলো জীবের যতগুলো কার্যকলাপ আছে সেই বৈষম্য বিরোধী পর্দার ভিতরে হবে। 3 নম্বর কথা হলো যে বস্তুটা নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে পারে কারো সাহায্য ছাড়াই। তাহলে এমন একটি বস্তুকে আমরা কি বলতে পারবো, কোষ বলতে পারবো, সজীব কোষ বলতে পারবো। আচ্ছা, তাহলে এই যে কোষের প্রকারভেদ, কোষ হলো 2 প্রকার, একটা হলো আদি কোষ আর একটা হলো কি প্রকৃত কোষ। আদি কোষ মানে হলো, আমরা গতকালকে বলেছিলাম এই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে মূল পার্থক্য হলো নিউক্লিয়াস। মূল পার্থক্য কোথায়, নিউক্লিয়াসে। আদি কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, কিন্তু অপরদিকে প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এখন কথাটা হলো যে সুগঠিত নিউক্লিয়াস মানে কি। আমরা গতদিনের ক্লাসে বলেছিলাম যে সুগঠিত নিউক্লিয়াস মানে যেই নিউক্লিয়াসের মধ্যে 5টি অংশ থাকবে আমরা তাকেই বলবো কি সুগঠিত নিউক্লিয়াস। যদি সেখান থেকে যদি কোনো একটা অংশ যদি মিস হয় বা না থাকে, তাহলে আমরা তাকে সেই নিউক্লিয়াসকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবো না। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা কেমন কেমন, কিসের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার। তাহলে আমরা ব্যাপারটা বুঝে গেলাম। তাহলে একটা হলো আদি কোষ, একটা হলো প্রকৃত কোষ। তাহলে আদি কোষে শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র রাইবোজোম থাকে। আর এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই জিনিসগুলো, রেটিকুলাম, এই বিভিন্ন অঙ্গাণু থাকে না। কিন্তু ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকবে। কিন্তু সুকেন্দ্রিক কোষে এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা থাকবে, রাইবোজোমও থাকবে এবং ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকবে। ডিএনএ এবং আরএনএ যে কোনো একটা থাকতে পারে। তাহলে কি আমরা শুধুমাত্র আদি কোষ বা প্রাককেন্দ্রিক যে কোষটি আছে, প্রোক্যারিওটিক সেল, সেইটার একটা বৈশিষ্ট্য থেকে কিন্তু আমরা পরবর্তীতে কি পাচ্ছি, আমরা উল্টা করে ধরলেই সেটা কি প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি। এখন আসো, এই কাজের ভিত্তিতে প্রকৃত কোষ 2 ধরনের, একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। দেহকোষ কি, আমাদের হাত, পা, মুখ, পেট, বুক, এইখানে যে কোষগুলো পাওয়া যায়, যে এই অঙ্গগুলো যে কোষ দিয়ে তৈরি, সেগুলো কি, সেগুলো হলো দেহকোষ। যে অঙ্গগুলো দেহ তৈরি হবে, সোজা কথা। আর একটা হলো জনন কোষ, যেটা দিয়ে কি আমাদের জননাঙ্গ তৈরি হয়, বা আমাদের জনন কোষগুলো সিমেন, শুক্রাণু, ডিম্বাণু এগুলো তৈরি হবে, সেগুলোকে আমরা কি বলবো, জনন কোষ। তাহলে খেয়াল করে দেখো, জনন কোষের ক্ষেত্রে খেয়াল করে দেখো যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায়। এখন খেয়াল করে দেখি যৌনক্রম বিষয়টা কি। যৌনক্রম মানে হলো কিছু জায়গায় বা কিছু উদ্ভিদে বা প্রাণীতে, কিছু জীবে কি থাকবে, কিছু জীবে অযৌন প্রজনন এবং যৌন প্রজনন, এই 2টি বিষয় যখন পর্যায়ক্রমিক হবে, যখন এই 2টো বিষয় অযৌন এবং যৌন প্রজনন যখন পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে, তখন তাকে আমরা বলা হবে কি যৌনক্রম। তখন আমরা কি বলবো, তাকে যৌনক্রম। তাহলে যৌনক্রম বিষয়টা আমরা বুঝতে পারছি। তাহলে জনন কোষ মাধ্যমে কি হয়, যৌন প্রজনন এবং অযৌন বা যৌনক্রম দেখা যায়। তাহলে এমন জীবে কি হয়, জনন কোষ উৎপন্ন হয়। তাহলে দেখো, মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষগুলোর বিভাজন ঘটবে এবং জনন কোষ উৎপন্ন হয়। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। পরবর্তী যে টপিকটা আছে সেটা আমরা যে কথাটি লেখা আছে যে ক্রোমোজোমের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে, অর্ধেক হবে। তো সেটা আমরা তৃতীয় অধ্যায়ে আমরা জানতে পারবো। সেটা আমরা তৃতীয় অধ্যায়ে জানতে পারবো। এখন খেয়াল করে দেখো, এখানে একটা বিষয় আছে, সেটা হলো কি, সেটা হলো জাইগোট। জাইগোট কাকে বলে? জাইগোট হলো পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের ফলে মিলনে সৃষ্ট প্রথম যে কোষটি থাকবে, প্রথম কোষ। তাহলে প্রতিটি জীবনে প্রথম যে কোষটি হবে তাকে আমরা কি নাম দিতে পারি, তাকে বলবো আমরা জাইগোট। তাহলে আমরা কি জাইগোটের কথাটা বুঝতে পারছি? এবং জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। এখন আমরা মূল কথায় আসি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। তাহলে আমরা খেয়াল করে দেখো, এইখানে একটি কথা আছে অঙ্গাণু। তাহলে কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে,
অঙ্গ এবং অঙ্গাণুর মধ্যে কিছু পার্থক্য আছে। অঙ্গ মানে হলো আমাদের হাত পা, আমাদের কিডনি, লিভার, এগুলো হলো অঙ্গাণু। তারা এক একটা নিজেই অনেক বড় একটা অঙ্গ বা একটা কাজ করে থাকে। কিন্তু অঙ্গাণু হলো কই থাকবে, অনেক ছোট একটা অঙ্গর থেকে ছোট, এবং যেটা কোষের ভিতরে থাকবে, যে যে অংশগুলো থাকবে সেটাই কি অঙ্গাণু। তাহলে আমরা এটা বলতে পারি যে কোষের ভিতরে থাকবে কি অঙ্গাণু, এবং কোষের বাইরে থাকবে কি অনেকগুলো কোষ নিয়ে যেটা তৈরি হবে সেটা হলো অঙ্গ। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে দুটি চিত্র অনেক সুন্দর করে দেওয়া আছে, একটা হলো উদ্ভিদ কোষ, একটা হলো প্রাণী কোষ। এখন খেয়াল করে দেখো উদ্ভিদ কোষ এরকম ডিম্বাকার, তার মাঝখানে একটাই ফাঁকা জায়গা আছে, কিন্তু প্রাণী কোষে কিন্তু এই বিষয়টা নাই, এবং এটা চ্যাপ্টা রকমের। আচ্ছা, খেয়াল করে দেখো একটা উদ্ভিদের শরীর দেখতে আসলে কেমন হয়। একটা উদ্ভিদ মূলত কি হয়, শক্ত হয়। কি হয়, শক্ত হয়। আমরা যখন উদ্ভিদে যে কোনো গাছে আমরা যদি ঘুষি দিই তাহলে কি ব্যথা পাই, এবং তার বডিটা কি অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে শক্ত হয়। একটা আম গাছ, একটা জাম গাছ, একটা কাঁঠাল গাছ, এগুলো কি শক্ত হয় না? তাহলে আমরা যদি ধরে নেই যে উদ্ভিদ দেহ যেহেতু শক্ত, তাহলে এর বাইরে এমন কিছু জিনিস আছে যার কারণে এটা শক্ত হয়। খেয়াল করে দেখো এই উদ্ভিদের দেহে কি আছে, উদ্ভিদের দেহে সবচেয়ে বড় বিষয় হলো সেটাতে কি আছে, একটা কোষ প্রাচীর আছে। তাহলে উদ্ভিদের দেহে যদি কোষ প্রাচীর আছে, যেটা কিন্তু প্রাণী নাই, প্রাণীর কোষে নাই, তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদ দেহ কি আছে, উদ্ভিদ দেহ শক্ত। তাহলে উদ্ভিদ দেহ কিন্তু প্রাণী দেহ নরম, যে কারণে প্রাণী দেহে কি নাই, কোষ প্রাচীর নাই। এটা আমরা নিমোনিক হিসেবে আমরা মনে রাখতে পারি। এখন দ্বিতীয় কথাটা হলো যে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে আরেকটি পার্থক্য আছে, সেটা হলো উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর আছে। কি আছে, বড় কোষ গহ্বর। কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর আছে, তবে সেটা সেটা খুবই ছোট। সেটা কি খুবই ছোট। দেখো প্রাণী কোষের কোষ গহ্বর কত বিশাল একটা এরিয়া, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হয়েছে, বা এইখান থেকে এই পর্যন্ত তার ব্যাস এই এত বড়। কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর গুলো খুবই ছোট। এই দেখছো তোমরা কোষ গহ্বর গুলো দেখছো, খুবই ছোট। আবার তৃতীয় একটা পার্থক্য দেখো, এই জায়গায় উদ্ভিদ কোষে কি আছে, উদ্ভিদ কোষে আছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। উদ্ভিদ কোষে কি আছে, প্লাস্টিড আছে। তাহলে উদ্ভিদ কোষে কি থাকবে, প্লাস্টিড থাকবে, যেটি প্রাণী দেহে নাই। প্লাস্টিড থাকার কারণে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এবং সে অনেক বৈচিত্র্যময় হয় দেখতে, সুন্দর সুন্দর ফুল তৈরি করতে পারে। কিন্তু আমরা কি মানুষ তা পারি, ফুল তৈরি করতে পারি, নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। তাহলে যদি আমরা মোটা দাগে যদি বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে এই তিনটি বৈশিষ্ট্যই আমরা সবার আগে আমাদের চোখে পড়ে। আরো একটি বৈশিষ্ট্য আছে, যেমন উদ্ভিদ দেহে, প্রাণী দেহে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে গোলজি বস্তু দেখা যায়, কিন্তু উদ্ভিদ কোষে গোলজি বস্তু অতটা দেখা যায় না। খুব কম কম ক্ষেত্রেই উদ্ভিদ দেহে গোলজি বস্তু দেখা যায়। আচ্ছা, তাহলে এর পরবর্তী যে অংশগুলো আছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে এই এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের, একটা মসৃণ, একটা অমসৃণ। দুইটাই একই রকম দেখতে। খেয়াল করে দেখো, এটা মসৃণ, এটা অমসৃণ। তাহলে দুইটাই একই রকম, কিন্তু কিন্তু একটার গায়ে দানা দানা আছে, বা ছোট 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 অংশের মধ্যে দেখা যায়, এই জন্য সেটা অমসৃণ। এই দুইটা জিনিস প্রাণী কোষেও আছে, মসৃণ এবং অমসৃণ। আরটি খেয়াল করে দেখো, আরটি খেয়াল করে দেখো, উদ্ভিদ কোষে নিউক্লিয়াস আছে, প্রাণী কোষেও নিউক্লিয়াস আছে। উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া আছে, প্রাণী কোষেও মাইটোকন্ড্রিয়া আছে। উদ্ভিদ কোষে লাইসোজোম আছে, প্রাণী কোষেও কি আছে, লাইসোজোম আছে। আবার তুমি চিন্তা করে দেখতে পারো যে উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই নাই, কিন্তু প্রাণী কোষে মাইক্রোভিলাই আছে। তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে যদি আমরা পার্থক্য করে বলি, এই যে বড় ক্ষেত্রে এই তিনটা পার্থক্য যদি আমরা বলি যে এই তিনটা জিনিস উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, তাহলে কিন্তু আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সহজে বৈশিষ্ট্যগুলো আমরা পেরে যাব, তাই তো? আচ্ছা, এবং যে কমন বিষয়গুলো আছে সেগুলো বললে আমরা এটা পেরে যাব। তাহলে খেয়াল করে দেখো, এর পরবর্তী পেজে যদি আমরা আসি, এখন উদ্ভিদ দেহে যে অংশগুলো সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখো, প্রথম হলো সেল ওয়াল বা কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি, তাই না? তাহলে উদ্ভিদ কোষের বাহিরের যে অংশটা যেটা দিয়ে তৈরি, তার নাম হলো কি, কোষ প্রাচীর। আচ্ছা, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী দেহে কোষ প্রাচীর নেই।
তাহলে এখন খেয়াল করে দেখো যে কোষ প্রাচীর আসলে কি কি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তাহলে খেয়াল করে দেখো এখানে কি থাকবে, সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, লিগনিন থাকবে, পেকটিন থাকবে এবং সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকবে। ঠিক আছে, তোমরা এখানে খেয়াল করে দেখবা, যেহেতু গুরুত্বপূর্ণ এমসিকিউ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এবং ছত্রাকের কোষ প্রাচীর। খেয়াল করে দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি, কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এবং এই দুইটা এমসিকিউ থেকে একটা এমসিকিউ তোমরা পরীক্ষার সময় প্রায় দেখবা আসে। যদি আমরা বোর্ড পরীক্ষাগুলো যদি খেয়াল করে দেখি তাহলে এইগুলো প্রায় আসে। তাহলে এর পরবর্তী যদি ইম্পর্টেন্ট আরো কোনো টপিক দেখি, সেটা হলো যে এই কোষ প্রাচীরের কাজ কি। এই কোষ প্রাচীরের কাজ কি? তাহলে কোষ প্রাচীরের কাজ হলো কোষকে দৃঢ়তা প্রদান করা এবং কোষের আকার আকৃতি ঠিক রাখা এবং পাশের কোষের সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে আণুবীক্ষণিক নালী বা প্লাজমার মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কি আমরা কোষ প্রাচীরের প্রথম কথা হলো যে কোষ প্রাচীর কোথায় আছে? উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই। দ্বিতীয় কথাটা হলো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে কোষ প্রাচীর তৈরি। আমরা যদি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দেখি তাহলে কি প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। সেখানে প্রোটিনের বাইরেও এই কয়েকটা জিনিস দিয়ে কাজ করে। এটা ভিন্ন রকম একটা উদাহরণ। এছাড়াও ছত্রাকের কোষ প্রাচীর কিন্তু এই রাসায়নিক পদার্থগুলো তৈরি হয় না, সেটা তৈরি হয় কাইটিন দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম এবং কোষ প্রাচীরের কি কি কাজ সেটাও আমরা জানতে পারলাম। তাহলে কোষ প্রাচীরের কাজ একটা হলো কি কোষের দৃঢ়তা প্রদান করা, 2 নাম্বারটা হলো কোষের আকৃতি বজায় রাখে, 3 নাম্বারটা কি পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করা, 4 নাম্বারটা হলো পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। শিক্ষার্থীগণ, তোমরা খেয়াল করে দেখো, যেই কোনো বিষয় সম্পর্কে যখন আমরা পড়বো বা জানবো তখন আমরা খেয়াল করে দেখবো যে আমরা আসলে নিমোনিক দিয়ে কিভাবে মনে রাখতে পারি। বাস্তব জীবনের সাথে আমাদের যে চলাফেরা, হাঁটাচলা, আমাদের খাবার, ঘুম, আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের এই বইয়ের লেখাপড়াটা। যদি আমরা এই ব্যাপারটাকে ফিল করতে পারি তাহলে আমরা কিন্তু পরীক্ষার হলেও কিন্তু কি সহজেই আমরা লিখতে পারবো। তাহলে প্রথম কথা হলো যে আমাদের বায়োলজি জিনিসটা আগে নিজে মনের মধ্যে আগে কি করতে হবে, গাঁথতে হবে যে ব্যাপারটা সহজ এবং ব্যাপারটা সহজভাবে চিন্তা করে যৌক্তিকভাবে আনসার করা যাবে। কারণ এই জিনিসটা খুব কঠিন কিছু নয়, আমাদের হাঁটা চলা নিত্য জিনিসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্র পরীক্ষা প্রায় আসে অনেক সময়, তো তোমরা একটা চিত্র দিয়ে দিবা। পরবর্তী টপিক প্রোটোপ্লাজম। খেয়াল করে দেখো, প্রোটোপ্লাজম কোষ প্রাচীর ছাড়া একটা কোষের মধ্যে যাই কিছু আছে না কেন তাই প্রোটোপ্লাজম হলো, যদি আমরা এখানে খেয়াল করে দেখি, যদি এই রকম একটা কোষ হয় এবং এর বাইরে যদি একটা কোষ প্রাচীর থাকে, তাহলে এটা যদি কোষ প্রাচীর হয়, এইটা যদি কোষ প্রাচীর হয়, এই কোষ প্রাচীরটি ছাড়া এর ভিতরে যাবতীয় যে অংশগুলো আছে, কোষ ঝিল্লি সহ বাকি সবকিছু প্রোটোপ্লাজমের অংশ। তাহলে আমরা সহজ কথায় বুঝতে পারি প্রোটোপ্লাজম হলো একটা কোষের সজীব অংশ, যেটা জেলির মতো এবং ভেজা ভেজা অংশ। তাহলে আমরা এটা বুঝতে পারি। তাহলে খেয়াল করে দেখো, আমরা পরের টপিকটা দেখো, কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে দুইজনের মধ্যে কি আছে? কমন আছে। তাহলে খেয়াল করে দেখো যে প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে বলা হয় কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। আমরা জানি মেমব্রেন মানে হলো পর্দা। খেয়াল করে দেখো, প্রোটোপ্লাজমের বাহিরে যে কাভারিংটাতে কোষের যে কভার থাকে সেই কভারটারই নাম হলো কি? কোষ ঝিল্লি। এবং প্রাণী কোষে খেয়াল করে দেখো, প্রাণী কোষে এই যে কি থাকে, কোষ ঝিল্লির ভাঁজ থাকে তাকে বলা হয়, ও জীবকোষে যে কোষ ঝিল্লির যে ভাঁজ থাকবে সেটা হলো কি বলা হবে কি? মাইক্রোভিলাই। কারণ সেটা অনেক ছোট ছোট ভাঁজগুলোকে ভিলাই বলা হয়, কারণ যেহেতু এটা ছোট ছোট তাহলে এটাকে কি বলা যাবে? মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কি দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। তাহলে কোষ ঝিল্লির কাজটা কি? কোষ ঝিল্লির কাজ হলো যে এটি একটি বৈষম্যবৃদ্ধ পর্দা, তাই অবিচ্ছিন্নের মাধ্যমে পানি এবং খনিজ লবণ কি করে?
নিয়ন্ত্রণ করে এবং পাশের কোষের সাথে কোষগুলোকে পরস্পর আলাদা রাখে। ঠিক আছে, তাহলে এটা হলো মাইক্রোভিলি। যদি আমরা মাইক্রোভিলিকে দেখি, যদি আমরা একটা কোষের অংশ হিসেবে চিন্তা করি, এই যে এরকম 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 অংশ, এরকম অংশ থাকবে, তাহলে এই যে ভাঁজগুলো আছে আঙ্গুলের মতো উইক্ষেপগুলো তৈরি হয়, আমরা ধরে নেই যে এগুলো হলো কি মাইক্রোভিলাই। যদি আমরা চিত্রটা ওভাবে আঁকা হয় নাই, তারপর তোমরা খেয়াল করে দেখো যে আণুবীক্ষণভাবে একটা কোষের উপর ওইভাবে দেখা যায়। আমরা জাস্ট বোঝার স্বার্থে এই ব্যাপারগুলো আঁকছি আর কি। খেয়াল করে দেখো। এখন আসো, একটি কোষের, খেয়াল করে দেখো, একটি কোষের ভিতরে নরমালি দুইটি অংশ থাকবে। তাহলে একটি কি? একটি হলো নিউক্লিয়াস আর একটি হলো সাইটোপ্লাজম। এই অংশটাকে বলা হবে নিউক্লিয়াস, আর এই পুরো অংশটুকুকে বলা হবে কি? সাইটোপ্লাজম। খেয়াল করে দেখো, সাইটোপ্লাজম নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যেদির মতো যে বস্তুটি দেখা যায় সেটি কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে কি? সাইটো শব্দটি, সাইটোপ্লাজম আসছে কই থেকে? খেয়াল করে দেখো, সাইটো, সাইটো মানে হলো সেল বা কোষ, আবার প্লাজম সেটা হলো কি? সেটা হলো জেলির মতো, ম্যাট্রিক্স, সেটা হলো ম্যাট্রিক্স বা জেলির মতো অংশ, জেলির মতো অংশ। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই সাইটোপ্লাজমের অংশের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকবে। আমরা আগেই বলছি যা অঙ্গ থেকে ছোট এবং কোষের ভিতরে থাকবে সেগুলোকে বলা হবে অঙ্গাণু। খেয়াল করে দেখো, সাইটোপ্লাজমের অঙ্গাণু দুই ধরনের, একটা হলো ঝিল্লি যুক্ত বা কাভারিং করা, আর একটা হলো কভার ছাড়া, যেটার মধ্যে কি নাই, কোনো কভার করা নাই। আচ্ছা, যেটার মধ্যে কভার আছে সেগুলো হলো কি? এর প্রথমটা হলো মাইটোকন্ড্রিয়া, এরপর একটা হলো প্লাস্টিড, এরপর একটা হলো তোমার লাইসোজোম, আর অনেকগুলো আছে। যাই হোক, আমরা প্রথমটা দেখি, মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাইটোকন্ড্রিয়াকে সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রিচার্ড অল্টম্যান। কত সালে আবিষ্কার করেন? 1886 সালে। পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করছেন? কার্ল বেন্ডা। আচ্ছা, তাহলে এটি দুই স্তর বিশিষ্ট একটি ঝিল্লি ঝিল্লি থাকবে। তাহলে তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠনটা অনেকটা কেমন? মাইটোকন্ড্রিয়ার গঠনটা অনেকটা এই যে এমন। খেয়াল করে দেখো, একটা দুই স্তর বিশিষ্ট কি থাকবে? একটা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি থাকবে, একটা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা কভারিং থাকবে। তার ভিতরে কি থাকবে? তার ভিতরে এই অংশগুলো এইভাবে ভাঁজ করা থাকবে। এই ভাঁজগুলোর উপরে ছোট ছোট অংশ থাকবে, ছোট ছোট অংশগুলো থাকবে এরকম। তাহলে এগুলোকে বলা হবে কি? এগুলোকে বলা হবে অক্সিজোম। এগুলোকে বলা হবে কি? অক্সিজোম। তাহলে অক্সিজমে কি থাকবে? অক্সিজমে থাকবে উৎসেচক বা এনজাইম। তাহলে জীবের জীবের শ্বসন কাজ এবং শ্বসন শক্তি উৎপাদন করার মধ্যে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্যই কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে জীবের পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে জীবের পাওয়ার হাউস বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়াতেই আমাদের যে শ্বসন কার্যে বেশি শক্তি উৎপন্ন হয় সেটা হলো মাইটোকন্ড্রিয়ার ভিতরেই হয়। আচ্ছা, খেয়াল করে দেখো, মাইটোকন্ড্রিয়ার অনেক সুন্দর একটা চিত্র। এই যে কাভারিং বা ঝিল্লি, তারপরে দেখো কৃষ্টির মধ্যে কি থাকবে? অক্সিজেন থাকবে। ঠিক আছে, তারপর কি থাকবে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হলো জেলি। ম্যাট্রিক্স মানে হলো জেলি। এবং এই জেলি বা ম্যাট্রিক্স এগুলো থাকে কেন? এগুলো থাকে এই জন্য যে এই বিষয়টা ভেজা থাকবে এবং জেলির মতো থাকবে, যাতে এই কোষটি বা এই অঙ্গটি না শুকানো হয়। তোমরা দেখবা যে এই কোষ বা এই জাতীয় বিষয়গুলো যখন দেখবা, তখন দেখবা প্রতিবারই ভেজা ভেজা অংশ থাকবে এবং জেলির মতো স্ট্রাকচার থাকবে। এটা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবে সৃষ্টি করছেন যাতে এই জিনিসটা শুকিয়ে না যায়। আচ্ছা, পরবর্তীতে দেখো,
খেয়াল করে দেখো, প্রাককেন্দ্রিক কোষে কি থাকবে না? প্রাককেন্দ্রিক কোষে কি থাকবে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। এই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এমসিকিউ, তোমরা এটা দাগ দিয়ে রাখবা। প্রাককেন্দ্রিক কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? আচ্ছা, খেয়াল করে দেখো। আর তোমাদের 2 নম্বরে যে প্রশ্ন আছে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস কেন বলা হয়? তাহলে কারণ যে সবচেয়ে বেশি যে মাইটোকন্ড্রিয়া এই বিক্রিয়াগুলো, এই যে মাইটোকন্ড্রিয়াতে যে মানবদেহে যে শক্তি উৎপাদন হয় তার যে মূল যে বিক্রিয়াগুলো যেখানে বেশি শক্তি উৎপন্ন হয় সেগুলো মাইটোকন্ড্রিয়াতেই ঘটে, তাই কি মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। খেয়াল করে দেখো, প্লাস্টিড, পরবর্তী টপিক প্লাস্টিড। এটি মাত্র উদ্ভিদের অনন্য একটি বৈশিষ্ট্য, প্লাস্টিড থাকবে, কারণ এই প্লাস্টিডের কারণেই কেউ স্বভোজী, শুধুমাত্র উদ্ভিদই স্বভোজী, বাকিরা আমরা কি, আমরা হলাম পরভোজী। খেয়াল করে দেখো, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ এই প্লাস্টিডটা কি করছেন? আবিষ্কার করছেন। আচ্ছা, তাহলে প্লাস্টিডের প্রধান কাজ কি? প্লাস্টিড হলো 3 প্রকার। প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট, একটা হলো লিউকোপ্লাস্ট। তাহলে খেয়াল করে দেখো, তাহলে প্লাস্টিড, এই 3টে প্লাস্টিডের কাজ কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, এবং উদ্ভিদের দেহকে বর্ণময় করা এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। দেখো, আমরা প্লাস্টিড কয় প্রকার, যদি আমরা একটা এমসিকিউর জন্য এই এমসিকিউটা প্রায় আসে, প্লাস্টিড কয় ধরনের আমরা বলতে পারি। ক্লোরোপ্লাস্ট হলো কি? সবুজ রঙের। ক্লোরোপ্লাস্ট কি? সবুজ রঙের। তাহলে সে কি করবে? সে হলো কোথায় থাকবে? গাছের পাতায় থাকবে। এবং গাছের পাতার কাজ কি? গাছের পাতার কাজ হলো খাবার উৎপাদন করা। গাছ কি? খাবার উৎপাদন করা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে 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 খেয়াল করে দেখো, একটি প্লাস্টিডকে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রে যেভাবে দেখা গেছে, একটা আবরণ, দ্বিস্তরী আবরণ, শ্বেতসার, ডিএনএ, গ্রানাম, স্ট্রোমা, থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড গ্রানা, বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি এবং রাইবোসোম। তাহলে এই এই যে টপিকগুলো, এইগুলো আমরা একটি ক্লাসে আমরা আরো বিশদভাবে জানতে পারবো। আচ্ছা, খেয়াল করে দেখো, প্লাস্টিডে কি থাকবে? ক্লোরোফিল থাকে, তাই এদের কি দেখা যায়? সবুজ দেখা যায়। এছাড়াও এতে আরো কিছু ধরনের রং সৃষ্টিকারী বা রঞ্জক ধরনের পিগমেন্টও দেখা যায়, যেমন ক্যারোটিনয়েড এক ধরনের রঞ্জকও সেখানে পাওয়া যাবে। এখন খেয়াল করে দেখো, দ্বিতীয় ইয়েটা হলো প্লাস্টিডের 2 নম্বর ধরনের প্লাস্টিড হলো কি? 2 নম্বর প্লাস্টিডটা হলো কি? ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট রঙিন প্লাস্টিড, তাই এগুলো মধ্যে, এটার মধ্যে কয়েকটি জিনিস পাওয়া যায়, যেমন জ্যান্থোফিল পাওয়া যায় যা হলুদ রঙের, ক্যারোটিন বা কমলা রঙের, ফাইকোরেটিন লাল, ফাইকোসায়ানিন নীল ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। তাহলে সবুজ উদ্ভিদের ফুলে নরমালি এই যে ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। এছাড়াও গাজর, এছাড়াও রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়, যা কি করে? ফুলকে পরাগায়নে আকর্ষণীয় করে, পরাগায়নে সাহায্য করে। 3 নম্বর টপিকটা হলো লিউকোপ্লাস্ট। এটি রঞ্জক পদার্থ থাকে না, এটি মূলত এই অংশে, লিউকোপ্লাস্ট যেখানে থাকবে সেখানে উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না, প্লাস্টিডের এই ধরনটি বা লিউকোপ্লাস্ট সেই সব জায়গায় থাকে, যেমন মূল, ভ্রূণ এবং জননকোষ ইত্যাদি। আচ্ছা, এদের প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, তাহলে আলোর এখানে খেয়াল করে দেখা, আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় বা হতে পারে। আচ্ছা, তাহলে 3 নাম্বার যে অঙ্গাণুটি আছে সেটা হলো গোলগি। সেটা হলো কি? গোলগি বস্তু বা গোলজি বডি। তাহলে এটা হলো ঝিল্লিযুক্ত 3 নাম্বার অংশ। গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, কিন্তু তবে অনেক ক্ষেত্রে উদ্ভিদ কোষেও থাকবে। আচ্ছা, এটি কি দিয়ে তৈরি? অনেক ধরনের কিছু সিস্টার্নি এবং কয়েক ধরনের বেসিকল দিয়ে তৈরি। তাহলে এর পর্দায় বিভিন্ন উৎসেচক বা এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয় এবং উদ্ভিদ জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। আচ্ছা, তাহলে হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যাবে। আচ্ছা, সেটি আমাদের জন্য গোলজি বডি আমাদের পরীক্ষার জন্য, এক্সামের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়।
আচ্ছা, খেয়াল করে দেখো পরবর্তী টপিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাইবোজোম কি করে? রাইবোজোমকে প্রায় কি করে? ধরে রাখে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেই কি হয়? প্রোটিন সংশ্লেষিত হয়, প্রোটিন সংশ্লেষিত হয়। আচ্ছা, পরবর্তী টপিক কোষ গহ্বর। তাহলে সাইটোপ্লাজমের যে কোষ গহ্বর মানে একটি ফাঁকা জায়গা, একটি ছোট ছোট ভ্যাকুয়ালের মতো, যার ভিতরে কি থাকবে? এক ধরনের তরল পদার্থ থাকবে, এক ধরনের তরল পদার্থ থাকবে, সেটা ফাঁকা থাকবে, কিন্তু সেটা অজৈব লবণ বা এই জাতীয় পদার্থ দিয়ে এবং চর্বি জাতীয় পদার্থ, আমিষ, শর্করা, জৈব পদার্থ, এগুলো দিয়ে সে কি করবে? এগুলা সেই কোষরসে ধারণ, মানে সে কি করবে? ধারণ করবে, এবং সেগুলো পানি আকারে থাকবে, যাকে বলা হবে কি? কোষরস। তাহলে এই যে কোষ গহ্বর, তার প্রধান কাজটা কি? তার প্রধান কাজ হলো কোষরস ধারণ করা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা কেমন হবে? অনেক বিশাল, অনেক বড়, কিন্তু প্রাণী কোষের তুলনায় প্রাণী কোষের সেইটা কিরকম হবে? অনেক ছোট হবে। আচ্ছা, পরবর্তী টপিক দেখো লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম কেমন? লাইসোজোম হলো উদ্ভিদ দেহকে বা জীব দেহকে বাইরের রোগ জীবাণু থেকে রক্ষা করে, এদেরকে খেয়ে ফেলে। তাহলে এই লাইসোজোমের মধ্যে কি থাকবে? বিভিন্ন ধরনের এনজাইম থাকবে, যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করবে, এদেরকে মেরে ফেলে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো রাইবোজোমের উৎসেচক বা এনজাইম জীবাণুগুলোকে কি করবে? হজম করে ফেলে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে আমরা কি ওটা বুঝতে পারছি লাইসোজোমের কাজ? আচ্ছা, পরবর্তীতে খেয়াল করে দেখো ঝিল্লিবিহীন। এতক্ষণ আমরা পড়ছিলাম কি? ঝিল্লি সহ বা কভারিং সহ বা পর্দা সহ। এখন আমরা পড়বো কি? ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন এখানে তিনটি অংশই দেখা যাচ্ছে, সেটা হলো কি? একটা হলো কি? কোষ কঙ্কাল, দুই নম্বরটা হলো রাইবোজোম, তিন নম্বরটা হলো সেন্ট্রোজোম। এখন খেয়াল করে দেখো কোষ কঙ্কাল। আমাদের বডিতে একটি কঙ্কাল আছে, যা কি করে? আমাদের বডি কাঠামোকে ধরে রাখে, এবং কোষের ভিতরে কি সেরকম সুতার মতো কিছু অংশ থাকে, যা কি করে? কোষটাকে ধরে রাখে। আচ্ছা, তাহলে এটি দেখতে কেমন? অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারিদিকে জালের মতো ছড়িয়ে থাকে এবং কোষটিকে ভিতর থেকে ধরে রাখে। আচ্ছা, এটা হলো মূলত কোষ কঙ্কাল। তাহলে এইটির মধ্যে কি থাকবে? অ্যাক্টিন, মায়োসিন জাতীয় কি থাকবে? প্রোটিন দিয়ে এই ফিলামেন্ট গুলো তৈরি হবে। আচ্ছা, পরবর্তী টপিকটা কি? রাইবোজোম। রাইবোজোম উদ্ভিদ এবং প্রাণীদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যার মধ্যে কি হবে? বিভিন্ন ধরনের এনজাইম থাকবে। তাহলে খেয়াল করে দেখা, আমরা এতক্ষণ পড়ছি কি? কোষ কঙ্কাল। এখন আমরা পড়বো রাইবোজোম। তাহলে রাইবোজোমের কথা খেয়াল করে দেখো। রাইবোজোম ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু, যা কি করবে? যা প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, সাহায্য করে। আচ্ছা, রাইবোজোম প্রধানত দুই প্রকার, সেটা হলো 70S এবং 80S। সেগুলো তোমাদের জন্য দরকার নাই, সেটা হলো HSC এর ক্ষেত্রে দরকার। আচ্ছা, খেয়াল করে দেখো প্রোটিনের পলিপেপটাইড সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। তাহলে আমরা দুইটা কাজ পেলাম, প্রধানত প্রোটিন সংশ্লেষণ করা, দুই নম্বরটা হলো প্রোটিনের পলিপেপটাইড সংযোজন, চেইন যে সংযোজন হয় তা হয়। এবং এছাড়া কি হয় যে ও কি করে? এনজাইম সরবরাহ করে। এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হলো বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে আমরা বুঝতে পারবো যে রাইবোজোম প্রধানত কি? কোষের জন্য কি? প্রোটিন সংশ্লেষণ করে, সেটা কি করে? সরল করে ফেলে। আচ্ছা, খেয়াল করে দেখো পরবর্তী যে 3 নম্বর যে অংশটি আছে সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি, সেটার নাম হলো কি? সেন্ট্রোজোম। তাহলে খেয়াল করে দেখো সেন্ট্রোজোম এটি কিন্তু প্রাণী কোষেই থাকবে। সেন্ট্রোজোম জিনিসটা কই থাকবে? প্রধানত প্রাণী কোষেই থাকে। আচ্ছা, খেয়াল করে দেখো এটি প্রধানত উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে দেখা যায়। তো সেন্ট্রোজোমের দুইটা অংশ থাকে, একটা সেন্ট্রিওল আর একটা সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হলো কি? একটা কভারিং এর ভিতরে যেই পুরোপুরি অংশটা থাকে, সেটা হলো সেন্ট্রোস্ফিয়ার। আর তার মধ্যে দুটো, খেয়াল করে দেখো, দুটো গ্লাসের মতো অংশ, কাঁচের গ্লাস আমরা যেভাবে দেখি, তার মধ্যে দুটো অংশ তাকে বলা হবে সেন্ট্রিওল, বা ফাঁপা নলাকার অংশ তাকে বলা হবে সেন্ট্রিওল। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো
সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল কি করে, কোষ বিভাজনের সময় কি অ্যাস্টার রে তৈরি করে, অ্যাস্টার রে তৈরি করে। আচ্ছা, এছাড়া স্পিন্ডোজন্ড তৈরিতেও এর সেন্ট্রোজোমের কি আছে, অবদান রয়েছে। আচ্ছা, এছাড়া ফ্লাজেলা সৃষ্টিতেও তাদের কাজ রয়েছে। আচ্ছা, তাহলে মূলত প্রাণী দেহের যে মাইটোসিস কোষ বিভাজন হয় বা উদ্ভিদ বা কোষ বিভাজনে যেই কোষ বিভাজনে কি হবে, কোষ বিভাজনে এই যে সেন্ট্রোজোম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, স্পেশালি সেন্ট্রিওল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সেন্ট্রোজোমের অংশ। তাহলে আমরা এতক্ষণ পড়লাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো, ঝিল্লি সহ এবং ঝিল্লি ছাড়া যে অঙ্গাণুগুলো আছে সে সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, তাহলে আমরা আগে বলেছিলাম যে কোষের প্রধানত দুইটা পার্ট, একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজমের কথা আমরা বললাম, এখন আমরা বলবো নিউক্লিয়াসের কথা। তাহলে খেয়াল করে দেখো যে নিউক্লিয়াস কাকে বলে, জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে অঙ্গাণু থাকবে সেটি কি থাকবে, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি করে, ক্রোমোজোম বহনকারী একটি গোলাকার বা লম্বাকার বা ডিম্বাকার বা নলাকার বস্তু, তাই তো? আচ্ছা, এবং নিউক্লিয়াস ছাড়া একটি কোষের অস্তিত্ব কল্পনাও করা যায় না। আচ্ছা, খেয়াল করে দেখো, ব্লাড সেলে কোনো কি থাকবে না, নিউক্লিয়াস থাকে না, এবং নিউক্লিয়াসের বংশগতির বৈশিষ্ট্যগুলো নিহিত থাকে। তাহলে একটি নিউক্লিয়াসের 5টি অংশ থাকবে, একটা হলো নিউক্লিয়ার ঝিল্লি, এই যে বাইরের যে কাভারিং এটা, এরপর হলো নিউক্লিয়ার রন্ধ্র, এই যে কাভারিং এর মাঝে মাঝে কিছু ফাঁকা অংশ থাকে, সেইগুলো খেয়াল করে দেখো, এই যে ফাঁকা যে অংশগুলো আছে সেইগুলো হলো নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে কি আছে, তারপর আছে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতরে আরেকটা পার্ট আছে তাকে বলা হবে নিউক্লিওলাস। আচ্ছা, এরপর হলো নিউক্লিও প্লাজম, আরটা হলো নিউক্লিও রেটিকুলাম। খেয়াল করে দেখো, কোষের প্রাণ কি, কোষের প্রাণ নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের প্রাণ কে, নিউক্লিয়াসের প্রাণ হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস আর নিউক্লিয়াস বাঁচতে পারবে না। আচ্ছা, আরেকটা দিক খেয়াল করে দেখো, নিউক্লিও প্লাজম, প্লাজম মানে হলো কি জেলি, জেলি। এইখানে খেয়াল করে দেখো, এখানে অনেক এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে, জেলি আছে। তাহলে এই প্লাজম মানে কি, প্লাজম মানে হলো এই, যদি আমরা চিন্তা করি এই প্লাজম, প্লাজম মানে হলো জেলি, প্লাজম মানে হলো জেলি। এই প্লাজমটি যখন, এই যে জেলি, যে প্লাজমটি নিউক্লিয়াসের ভিতরে যখন থাকবে তখন তাকে বলা হবে নিউক্লিও প্লাজম। তাহলে কি আমরা কি নিউক্লিয়ার প্লাজম বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম হলো কি, রেটিকুলাম মানে কি তন্তু বা সুতা। খেয়াল করে দেখো, এই যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো বা যে ক্রোমোজোমের যে দশাগুলো সেগুলো কি যাদের মতো সাজানো থাকে, তখন এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার, এগুলা এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এবং নিউক্লিয়ার রেটিকুলাম কারণ কি, নিউক্লিয়াসের ভিতরে এই রেটিকুলাম বা সুতার মতো এই অংশগুলো থাকবে, তাকে বলা হবে নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, খেয়াল করে দেখো, এখন এই যে 5টি অংশ সহজে অনেকগুলো বর্ণনা দিয়ে বইতে অনেকগুলো সুন্দরভাবে লেখা আছে, আমরা একটু ভালো করে এটা পড়ে নিবা, এইটা মোটামুটি পড়ে নিলেই মোটামুটি বোঝা সম্ভব। আচ্ছা, পরবর্তী পেজে আমরা দেখবো ক্রোমোজোমের অংশ। তাহলে ক্রোমোজোম কই থাকবে, ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে থাকবে, তাই তো? তাহলে কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়ার যে ক্রোমোজোম, নিউক্লিয়ার রেটিকুলাম গুলো কি হবে, মোটা হয়ে যাবে এবং তারা ছিঁড়ে ভাগ হয়ে আলাদা দুটি কোষ তৈরি করে ফেলবে। তাহলে সেটা আমরা পড়বো পরবর্তী অধ্যায়ে। এখন খেয়াল করে দেখো, এই যে ক্রোমোজোমের কিছু অংশ তোমার দেওয়া আছে, এই যে আলাদা আলাদা বাহুগুলোকে, এগুলোকে বলা হবে ক্রোমাটিড, এগুলোকে কি বলা হবে, ক্রোমাটিড। এবং মাঝখানে যে যে কয়েন বা শুধু পয়সার মতো যে অংশটুকু বা গোলাকার যে অংশটুকু তাকে বলে সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, তাহলে সেন্ট্রোমিয়ার কি বা কোথা থেকে আমরা বলতে পারবো, সেটা হলো কি ক্রোমাটিডের মধ্যবর্তী অংশে একটি সংকুচিত অঞ্চল থাকে যার নাম কি, সেন্ট্রোমিয়ার। আচ্ছা, তাহলে কাইনেটোকোর, এখানে কাইনেটোকোর একটা কথা আছে, ইম্পর্টেন্ট কথাবার্তা, এই টপিকটা তোমরা পড়বা। এই কাইনেটোকোর কি, এটা প্রায় অনেক সময় আসে কোষ বিভাজনের সময়। তাহলে কাইনেটোকোর জিনিসটা কি,
কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে, সেন্ট্রোমিয়ার কোথায়, এই যে এটা সেন্ট্রোমিয়ার, এটার যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিউবিউল যুক্ত হয়, এই স্পিন্ডল যন্ত্রে যে সুতাগুলো, যে টিউবগুলো, মাইক্রোটিউব মানে কি, সেই সুতাগুলো বা নালীগুলো যুক্ত হবে, তখন তাকে বলা হবে কাইনেটোকোর। তাহলে আমরা কি কাইনেটোকোর সম্পর্কে বুঝতে পারছি? তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কাইনেটোকোর সম্পর্কে জানবা। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। সেটা হলো উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা। খেয়াল করে দেখো। তাহলে এখন আমরা আসবো টিস্যুর প্রকারভেদ। তাহলে এতক্ষণ আমরা কি পড়ছিলাম? কোষ কাকে বলে। এতক্ষণ আমরা কি পড়ছিলাম? কোষ কাকে বলে। এখন আমরা পড়বো টিস্যু কাকে বলে। তাহলে টিস্যু কাকে বলে। খেয়াল করে দেখো, টিস্যু হলো অনেকগুলো কোষের সমাহার, যে কোষগুলো যখন একটি জায়গা থেকে উৎপন্ন হবে এবং তারা একই সাথে একটি কাজই করবে, তখন তাদেরকে একত্রে বলা হবে টিস্যু। ধরে নিলাম তুমি যদি ক্লাস 9-এর ছাত্র হও, তোমরা যদি 10 জন, যে আমার এইখানে ক্লাস 9-এর 50টা ছেলে এই যে ভিডিওটা দেখতেছো, তাহলে যখন তোমরা 50 জন ছেলে এই ভিডিওটা দেখতেছো, তখন এই 50 জন ছেলে তারা কোন ক্লাস থেকে আসছে? তারা ক্লাস 9 থেকে আসছে এবং তারা একই সাথে একটা কাজই করতেছে, আমার সাথে এই ক্লাসটি করতেছে। তাহলে তারা 50 জন 9-এর ছাত্র, তারা একসাথে আমার সাথে এই কাজটা করতেছে। তাহলে তোমাদের এই 50 জনকে একসাথে বলা হবে কি? টিস্যু। তাহলে আমরা কি টিস্যুটা বুঝতে পারছি? যখন অনেকগুলো কোষ এক জায়গা থেকে উৎপন্ন হবে এবং তারা একটি কাজই করবে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে টিস্যু বলা হবে। আচ্ছা, তাহলে আমরা টিস্যু সম্পর্কে জানতে পারলাম। এখন টিস্যুর প্রকারভেদ। টিস্যু বিভাজনের ভিত্তিতে, কোষের বিভাজনের ভিত্তিতে কোষ টিস্যুগুলো দুই ধরনের, একটা হলো ভাজক টিস্যু, একটা হলো স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যু কি বিভাজিত হয় এবং স্থায়ী টিস্যু কখনোই বিভাজিত হয় না। তাহলে আমরা বুঝতে পারি এটা। আবার এখন স্থায়ী টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো সরল টিস্যু, একটা হলো জটিল টিস্যু, আর একটা হলো কি? নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, তাহলে আমরা নবম শ্রেণীতে শুধুমাত্র সরল টিস্যু নিয়েই আমরা আলোচনা করব, আর পরের গুলো আমাদের পরবর্তী ক্লাসে গিয়ে আমরা আলোচনা করতে পারবো। পরবর্তী উচ্চ মাধ্যমিকে উঠে সেখানে আমরা আলোচনা করতে পারবো। আচ্ছা, খেয়াল করে দেখো। তাহলে আমরা বলেছিলাম যে স্থায়ী টিস্যু 3 প্রকার, একটা হলো সরল টিস্যু, একটা হলো জটিল টিস্যু, একটা হলো নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু যারা কি, যেই সব লোকেরা বা যেই সব কোষগুলো যখন আকার আকৃতি সবকিছুতে একই রকম থাকবে, তখন তাকে কি বলা হবে? সরল টিস্যু। আমরা জানি যেসব মানুষগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই বা কোনো ঝামেলা নাই, ঠিক আছে, সবাই সবাইকে সুন্দর করে ভালোবাসে এবং কথা বলে, মানে একই, তাদের মন মানসিকতা সবার একই রকম, তখন আমরা একজন আরেকজন কি থাকে? সরল মানুষ থাকে। আর আর জটিল মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঘটবে না। যাই হোক, সরল টিস্যুকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে? কোষের প্রকৃতির উপরে ভিত্তি করে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটা হলো কি প্যারেনকাইমা, একটা হলো কি কোলেনকাইমা, কোলেনকাইমা, আরটা হলো কি স্ক্লেরেনকাইমা। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে আমরা 3টা চিত্র দেখলেই আমরা এই জিনিসটা জানতে পারবো। তাহলে 3টা জিনিসে কি আছে? সবার আগে দেখো, প্যারেনকাইমা টিস্যুগুলো দেখতে কেমন? সেগুলো দেখতে গোলাকার। কিন্তু কোলেনকাইমা টিস্যুকে দেখতে গোলাকার না। আবার স্ক্লেরেনকাইমা টিস্যু কেমন? সেটাও কিন্তু বিভিন্ন ধরনের মতো হতে পারে। খেয়াল করে দেখো, এই টিস্যু দেখতে কেমন? গোলাকার। এর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের চারপাশে কি আছে? সাইটোপ্লাজম আছে এবং আন্তঃকোষীয় ফাঁক আছে। তাতে কি একটা কোষের মাঝখানে কি গ্যাপ অবশ্যই আছে। আবার খেয়াল করে দেখো, এই যে প্যারেনকাইমা আর কোলেনকাইমা টিস্যুর মধ্যে পার্থক্যটা কোথায় বলতে পারো? মিলটা কোথায় আছে? মিলটা হলো প্যারেনকাইমা টিস্যু এবং কোলেনকাইমা টিস্যুর মধ্যে, দুজনের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে, কিন্তু এবং কোষপ্রাচীরও আছে। কিন্তু এ দেখতে গোলাকার, কিন্তু এ গোলাকার নয়। এর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক আছে, কিন্তু এর মধ্যে ফাঁক নাই। তাহলে আমরা এইভাবে সহজে বুঝতে পারি। আর এই কোষটা দেখতে অনেকটা এরকম, কিন্তু এটা চিকন, এটা হলো কি দেখতে অনেকটা মোটা।
আবার খেয়াল করে দেখো এর ভিতরে কি আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, কিন্তু এর ভিতরে কি নিউক্লিয়াস আছে? নাই। তাহলে এই কোষটা মৃত। এই যার কারণে নিউক্লিয়াস নাই সে কি? সে হলো মৃত কোষ। কিন্তু যাদের মধ্যে নিউক্লিয়াস আছে তারা হলো কি? তারা হলো জীবিত কোষ। তাহলে আমরা সহজেই ব্যাপারটা বুঝতে পারি। এখন খেয়াল করে দেখো, যারা মৃত তারা কি করে? বডির বাহিরে থাকে, কাভারিং করে, শক্ত করে। কিন্তু এই কোষগুলো দেহের ভিতরে থাকে, বা কাণ্ডে বা শীর্ষে থাকে। উদ্ভিদের হলে গাছের পাতার মতো পাতা শিরা থাকবে। তাহলে আমরা দেখি যে এদের কাজগুলো কি। এটা খেয়াল করে দেখো, এয়ারেন কাইমা। দেখো যখন যেসব উদ্ভিদ পানিতে থাকে, যেসব উদ্ভিদ যখন এইসব কোষের মধ্যে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তাকে কোরেন কাইমা বলা হবে। আবার যখন এইসব উদ্ভিদের মধ্যে কি থাকবে? বায়ুকুটুরি থাকবে বা বাতাস থাকবে, তখন তাকে এয়ারেন কাইমা বলে। আমরা জানি এয়ার মানে বাতাস, এয়ার মানে বাতাস। আচ্ছা, খেয়াল করে দেখো তাহলে এদের কাজ কি? প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি? দেখো আমরা যদি যে কোনো জিনিস শিখলে তাহলে সবার আগে কয়টা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো এটা কি বা কাকে বলে, এটা কি কি দিয়ে তৈরি, এবং তার কাজ কি। যদি আমরা এই তিনটে জিনিস সম্পর্কে জানতে পারি, মোটামুটি আমাদের এই ধরনের সহজগুলো আমরা বলতে পারবো, সহজভাবে আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারবো, এবং চিত্রগুলোর সাহায্যে আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এরপর হলো কোলেনকাইমা। তাহলে কোলেনকাইমা সম্পর্কে আমরা বলতে পারলাম। তাহলে কোলেনকাইমা, তাহলে কোলেনকাইমা যদি আমরা দেখি, কোলেনকাইমাকে প্যারেনকাইমা যদি আমরা প্রধান কাজগুলো, তাহলে এইগুলি প্রধান কাজ: দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। আর কোলেনকাইমার ক্ষেত্রে কি হবে? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, খাদ্য প্রস্তুত করা। ঠিক আছে, এদের প্রধান কাজ, এদের প্রধান কাজ। এছাড়া কি? আচ্ছা, তাহলে আমরা এটাকেও জানতে পারবা। আচ্ছা, এরপর হলো কি? এরপর হলো স্ক্লেরেনকাইমা। তাহলে এই টিস্যুর কোষগুলো কি শক্ত, অনেক লম্বা এবং প্রচুর প্রাচীর যুক্ত হবে, প্রোটোপ্লাজম, ভিত এবং লিগনিন যুক্ত হবে। আচ্ছা, এরপরে দেখো স্ক্লেরেনকাইমা টিস্যু মূলত মৃত হয়। আচ্ছা, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলোকে, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো প্রধানত মৃত হয়, মৃত হয়ে নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। এটার মধ্যে এই প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। তাহলে কোষগুলো প্রধানত কি? দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার, দুই ধরনের। একটা হলো ফাইবার, একটা হলো স্ক্লেরাইড। তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যুর মূল কাজ কি? মূল কাজ হলো দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ দ্রবণ পরিবহন। তাহলে এটার কাজও দুইটা। তাহলে আমরা প্রায় কাজগুলো কিন্তু একই দেখতেছি: দৃঢ়তা প্রদান, খাদ্য উৎপাদন করা, আবার কি খনিজ দ্রবণ পরিশোধন করা। আচ্ছা, তাহলে এই যে স্ক্লেরেনকাইমা টিস্যু থেকে দুই ভাগে ভাগ করা, একটা হলো কি ফাইবার বা তন্তু, আর একটা হলো কি স্ক্লেরাইড। স্ক্লেরাইডকে কি বলা হবে? স্টোন সেল। আর ফাইবারটা হলো কি কাষ্ঠতন্ত্র বা সাইলেম বা সারফেস ফাইবার। আচ্ছা, তাহলে এই স্ক্লেরাইড টিস্যুগুলো কোথায় পাওয়া যাবে আমরা যদি দেখে নিই। আচ্ছা, দুই নম্বরটা হলো কি জটিল টিস্যু।